সঞ্জয় মিশ্রা জি একদিন বলেছিলেন যে বাংলা ছবি করব 3-4 বছর আগে যখন আমরা গুটলি লাড্ডু করছি। সেটার পর আমাকে বললো বাবু এক পিকচার বেঙ্গলি মে করনা है। मैंने बोला रुको। আমার এখনো পর্যন্ত মনে হয় দিস ইজ দ্য মোস্ট পপুলার ফ্র্যাঞ্চাইজি ইন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্য একেন বাবু। আমার মনে হয় যিনি কোনোদিন অ্যাসিস্ট করেননি, যিনি একটা অটো ইউনিয়নের মালিক ছিলেন, তার বোধহয় এই পোস্টটা হোল্ড করা উচিত হয়নি। উনি হয়তো ওনার ভাইয়ের দম্ভ দেখিয়ে করিয়েছেন গত 10 বছর ধরে বা তারও বেশি, আমি যেহেতু এখানে বেশি থাকি না, এবং তাকে সহ্য করেছেন তারাও কিন্তু সমভাবে দোষী, এটা বললে চলবে না। তারাও ভাইফোঁটা দিয়েছেন, এখন বললে চলবে না। তারাও কিন্তু তাদের পার্টিতে গেছেন। উনি যেভাবে ক্ষতি করেছেন, কারণ বাইরের যে কাজগুলো আসছিল সেটাতে 3 গুণ 4 গুণ টাকা, যেমন আমি একটা ছবি করেছি ডান্সিং উইথ রানী, সেটা বোলপুরে শুটিং হওয়ার কথা ছিল, উনি লাস্ট মোমেন্টটা বারণ করে দেন, এবং সেটা আমেরিকার প্রডিউসার ছিল এবং সেটা ইংরেজি ছবি ছিল, ইন্ডিপেন্ডেন্ট ছবি। তো আমার পার্সোনালি আমার মনে হয় কি আমি 4-5 জায়গায় এফেক্টেড হয়েছি। অনির্বাণ ভট্টাচার্য বা ঋদ্ধি সেন বা সুব্রত সেন বা আরও কবিদা, তাদের মতো দিয়ে ব্যান করার মতো ওর কোনো শিক্ষাগত যোগ্যতা আছে? কাটমানিটা যদি চলে যায় বা সিন্ডিকেট সিস্টেমটা যদি চলে যায় এবং এত চুরি যদি কম হয়, এবং যেখানে টেকনিশিয়ানদের বলা হয়েছিল 7.5% দিতে হবে, আমি তখন বলেছিলাম টেকনিশিয়ানদের, তখন যা আশা করছিলেন যে কেন তোরা 7.5% দিবি, তার কারণটা টাকাটা যাবে কোথায়? যারা এসছেন, এটা হানিমুন পিরিয়ড চলছে, 1 মাস জাস্ট হয়েছে, তো আমার মনে হয় এনারা ভালো কাজ করবেন, সেই আশা আমরা রাখি। 5 টাকা 6 টাকায় চা পাওয়া যায়, তার মানে এই 10 টাকায় চা খাওয়ার জন্য লোকেদের হাতে পয়সা নেই, সেটার সঙ্গে সিনেমার কোনো রিলেশন নেই। সার্বিক উন্নতিটা দরকার। এআই যেভাবে আসছে সেভাবে আমি জানি না, আমাদের মতো বয়সের তো লোকেরা তো ক্রস করে গেল প্রায়, বাট যারা 18-25 বছরের ছেলেমেয়েরা আছে তারা 25 বছর তো সিনেমা অ্যাক্টরদের কোনো দরকার হবে না। এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি কিন্তু নিজেকে কখনো স্টার মনে করেন না, তবে তার অভিনয় এবং তার কাজ সেটাই কিন্তু তাকে অবশ্যই আমাদের সকলের কাছে নক্ষত্র করে তোলে। আমাদের সঙ্গে আজকে রয়েছে ভি স্পট ইউতে, আমাদের স্পেশাল ইন্টারভিউতে আমরা পেয়ে গেছি সুব্রত দত্তকে। সুব্রত দা, ওয়েলকাম টু ভি স্পট ইউ। নমস্কার, ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু ইউ অ্যান্ড ইউর টিম। অনেক অনেক ধন্যবাদ তোমাকেও সময় দেওয়ার জন্য, কারণ তোমার সময় আমরা পাই না, কারণ তুমি সব সময় কলকাতায় থাকো না, এটাও তো হ্যাঁ, আবার লখনৌ যাচ্ছি। হ্যাঁ, মানে ট্রাভেল চলতে থাকে এবং নানান কাজ, বাইরের কাজ, কলকাতার কাজ, সব মিলিয়ে প্রচুর কাজ। এদিক থেকে এদিকে ঘুরতে থাকি যে কাজ দেবে। হ্যাঁ, মানে সব রকম কাজ মিলিয়ে করো। তবে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি পরপর অনেকগুলো বাংলা ছবি তোমার আসছে। একটা চলছে এই মুহূর্তে, ফেরা চলছে। ফেরা নিয়ে তাহলে প্রথমে আসি, যেহেতু হলে এখন চলছে রমরমিয়া সিনেমাটা, তো তার কেমন রেসপন্স পাচ্ছ, মানুষজন কিভাবে দেখছে সিনেমাটা, সেটা তোমার থেকে একটু জানতে চাইবো। ফেরার রিভিউ দারুণ, এবং 5ই জুন আমার বিবি পায়রাও রিলিজ হয়েছে হইচইতে। তো দুটো সাইমালটেনিয়াসলি দর্শকরা দেখছেন, কোনোটা বাড়িতে বসে দেখছেন, কোনোটা হলে, এবং হল ভিজিটও চলছে। আমার ডিরেক্টর করছেন, আমি অতটা যেতে পারছি না। আরও আগামী দিনে ছবি আসছে অগস্টেই, সেটা ক্রমশ প্রকাশ্য, এবং টিভি সিরিজও আসছে একটা খুব ইন্টারেস্টিং, যেটা অ্যাজ এ ফাদার আমার মনে হলো ওটা করা দরকার। সেটা পুরোটাই ওনারা করবেন SBF বা হইচই, এবং আমি এক্সাইটেড, কারণ অ্যাজ এ বাঙালি আমার বাংলা কাজ করতে খুবই ভালো লাগে। আর যেহেতু 25 বছর ধরে, প্রায় 30 বছর ধরে কাজ করছি, তো আমার কিছু কিছু কাজ আমাকে সোশ্যাল রেসপন্সিবিলিটি থেকে করতে হয়, ইটস নট ফর মানি। সেই মতো কিছু কাজ আমি করতে, ফেরা ওই ধরনের একটা কাজ, যেটাতে সঞ্জয় মিশ্রা জি আছেন, ঋত্বিক আছে, সোহিনী আছে, অ্যান্ড উই আর গেটিং ফ্যান্টাস্টিক রিভিউজ। আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু মিস্টার প্রদীপ কুমার নন্দী, যার সঙ্গে হয়তো 5টা-6টা ছবি করে ফেললাম, এবং আমার ডিরেক্টর পৃথা চক্রবর্তী, অ্যান্ড ডেফিনেটলি সঞ্জয় ভাই, যাকে একবার বললাম কি সঞ্জয় ভাই বাংলা ছবি করতে হবে, কিন্তু সঞ্জয় ভাই বললো ঠিক আছে, আমার পয়সা ज़्यादा नहीं है, तो बोला नहीं करेंगे, मेरा बचपन गुजरा भवानीपुर में, तो मैं करूँगा। আচ্ছা, এই বিষয়টা নিয়ে তোমার থেকে জানতে চাইবো যে তোমাকে তো আমরা এত বছর ধরে দেখছি যে তুমি বলিউডে কাজ করছো, নানান প্রজেক্টের সাথে যুক্ত, এবং এবারে কিন্তু একটা বাংলা ছবিতে তুমি বলিউডের একজন অ্যাক্টরের সাথে কাজ করলে, তিনি এসে বাংলায় কাজ করলেন। তো বাংলার এক্সপিরিয়েন্স ওনার দিক থেকে তুমি কেমন দেখলে, যে ওনার সাথে কাজ করে এইখানে, মানে বাংলায় ওনার সাথে কাজ করে কেমন লাগলো? পুরো ব্যাপারটার পিছনে কিন্তু আমি আছি। মানে সঞ্জয় মিশ্রা জি একদিন বলেছিলেন যে বাংলা ছবি করব 3-4 বছর আগে, যখন আমরা গুটলি লাড্ডু করছি। গুটলি লাড্ডু দারুণ ছবি, যেটা মানে কাস্টিজমের উপরে ছবি, যেটা খুব ভালো আমরা রিভিউজ পেয়েছি, ভালো দামে বিক্রি হয়েছে, একটা প্রডিউসার টাকা ফেরত পেয়েছে, যেটা খুবই দরকার। তো সেটার পর আমাকে বললো বাবু এক পিকচার বেঙ্গলি মে করনা है। मैंने बोला रुको, कभी कोई मौका आएगा तो मैं ज़रूर बताऊंगा। तो इत्तेफाकन प्रदीप जी बताया, तो
তো ওই দিনই ওনার প্রথম দিন অফিস ইনাগুরেশন ছিল, তো সেদিনই সঞ্জয় ভাই এসআরএফটিতে ডিপ্লোমা করছিল, তো ওনাকে নিয়ে এলাম এবং ছবি রিলিজ হয়ে গেছে। তো মানে আমার খুব একটা মজা হয়েছে কি পুরো মানে ব্যাপারটা হচ্ছে কি একজনের স্বপ্ন বাংলা ছবিতে কাজ করার, একজন প্রডিউসারের স্বপ্ন সঞ্জয় মিশ্রাকে দিয়ে কাজ করানোর, এবং ছবিটা খুব ভালো হয়েছে এবং লোকেরা প্রায় চোখের জল নিয়ে বেরোচ্ছে এবং সেটা খুবই একটা মানে কি হয় কি একটা আলাদা তৃপ্তি অভিনয় ছাড়াও। অবশ্যই এটা মানে আবেগ যেটা সিনেমা ধরে মানে ফুটিয়ে তুলতে চাইছে সেটা মানুষের কাছে পৌঁছলে সেটা অবশ্যই একটা বড় প্রাপ্তি অভিনেতা অভিনেত্রীদের কাছে। আর তার পাশাপাশি পুজোয় রিলিজ আছে নতুন, আমরা কালকেই সেটা জানতে পারলাম যে এবারে তোমার কাস্ট রিভিল হলো যে তুমিও থাকছো এই এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির পার্ট হয়ে। একেন বাবুর সঙ্গে তুমি যুক্ত হচ্ছ, কেরালায় কুরুক্ষেত্রতে থাকছো। তো এখনো তো শুটিং শুরু হয়নি, সেটার জন্য কেরালায় শুটিং হবে, তো এখন খুব বেশি হয়তো আমরা জানতে পারবো ওটা নিয়ে। তবে এই যে একেন বাবু একটা এত বড় সিরিজ এবং তাদের সাথে এখন সিনেমায় সেটা ট্রান্সফর্ম হয়ে গেছে এবং তুমি তাদের সাথে যুক্ত হচ্ছ, তো সেটা আগে কি দেখা হয়েছিল একেন বাবু বা দেখেছো? দেখেছি এবং গতবার পুজোতেও আমার রক্তবীজ 2 ছিল, এবারে একেন বাবু আসছে, এখনো শুটিং শুরু হয়নি। বাট আই থিঙ্ক আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু হইচই অ্যান্ড মাই ডিরেক্টর অ্যান্ড অল দ্য যারা টিমের পেছনে রয়েছে, যারা কাস্টিংয়ে আছে, কারণ এই টিমে আমাকে ইনক্লুড করার জন্য। এবং আমার এখনও পর্যন্ত মনে হয় দিস ইজ দ্য মোস্ট পপুলার ফ্র্যাঞ্চাইজি ইন ওয়েস্ট বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি, দ্য একেন বাবু। তো সেখানে যুক্ত হতে পেরে খুবই, আগে একবার কথা হয়েছিল সেটা হতে পারেনি বিভিন্ন কারণে। সো আই এম ভেরি ভেরি ডিলাইটেড অ্যান্ড ইউনো সবসময় কি হয় কি ভালো অ্যাক্টারদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা যায়। সো সেখানে ঋত্বিক রয়েছে, রাইমা রয়েছে, আমার সব পুরনো বন্ধু বান্ধবরা রয়েছে, অনির্বাণ তো রয়েছে, সহস্র তো রয়েছে, বাকি কমলেশ্বর স্যার রয়েছেন, ওনার সঙ্গে কাজ করেছে একটা হিন্দি ছবিতে, সেটার নামটা ভুলে যাচ্ছে এই মুহূর্তে, হিন্দি ছবিতে কাজ করেছি। তারপর অনেকেই রয়েছেন, অর্ণব, রাইমা তো আছেই। সো একটু হয় শুটিং শুরুর, হ্যাঁ সময় রয়ে যায়, শুটিং শুরুর আগে না একটু একটু টেনশন হয় আমার এখনো পর্যন্ত। আমি বলবো না কি আমি খুব রিল্যাক্স, হয়তো 2-3 দিন করার পর শুটিং করার পর আমি রিল্যাক্সড হয়ে যাব। প্রত্যেকটা ছবিতে একটা রেসপন্সিবিলিটি থেকে যায় এবং এটা কেরালায় কুরুক্ষেত্র, এবং কুরুক্ষেত্র নামটাতেই বোঝা যাচ্ছে একটা দারুণ ক্লাসিক্যাল স্টোরি টেলিং হবে, একটা বিশাল বড় একটা মানে এটা গ্র্যান্ডার হবে এবং বিভিন্ন ধরনের রঙের অভিনেতা অভিনেত্রীরা থাকবেন, মানে যে চরিত্রগুলো শেডসগুলো থাকবে। হ্যাঁ, তো আই এম ভেরি ভেরি মানে ইগারলি ওয়েটিং টু স্টার্ট দ্য শুটিং। তো এখন তো তাহলে প্রচুর বাংলা ছবির শুটিং এবং চলছে সাইমালটেনিয়াসলি, সব কিছু একসাথে মিলিয়ে প্রচুর কাজ আছে। তবে এর পাশাপাশি আরো একটা জিনিস বলবো, যেহেতু মানে এই মুহূর্তে এই বিষয়টা খুবই হট টপিক, তাই আমি এটাকে বাদ দিতে পারছি না কনভারসেশনের মধ্যে থেকে, সেটা হচ্ছে সৌরভ বিশ্বাস। এতদিন আমরা দেখেছি যে বাংলা টলিউডে একটা মাথা যাকে বলা হয় দম্ম, তিনি ছিলেন হচ্ছে সৌরভ বিশ্বাস, এবং এই মুহূর্তে অনেকেরই ধারণা এটা যে উনি গ্রেফতার হওয়ায় টলিউড একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। তো তোমাকে আমরা এত বছর ধরে কাজ করতে দেখেছি, আর যেরকম তোমার ক্ষেত্রে আমরা দেখেছি যে টলিউড ছেড়ে তুমি বাইরের কাজে বেশি প্রেফার করেছো এবং এখন আবার টলিউডে বেশি কাজ করছো। তো সেই জায়গা থেকে জিজ্ঞেস করবো যে তুমি কতটা স্বস্তির নিঃশ্বাস ফেলছো বলে তোমার মনে হয়? না, আমি প্রথমেই বললাম আমি একজন পরিযায়ী শ্রমিক, বম্বেতে আমি থাকি বেশিরভাগ সময় বা ছিলাম, কিন্তু কলকাতায় এই 1-1.5 বছর কাজগুলো পাচ্ছি, কারণ আমার আফটার প্যান্ডেমিক আমার কোথাও না কোথাও একটা দার্শনিক একটা মনে হয়েছে কি কোথাও না কোথাও আমার নিজের ভাষাতে কাজ করা দরকার। কারণ প্যান্ডেমিক আমি যে অবস্থাটা দেখেছি এবং সবাই দেখেছেন, সেটা ব্যাপারে বেশি যাচ্ছি না, কিন্তু আমার স্বরূপবাবুর সঙ্গে ডিরেক্টলি কোনো দিন ইন্টারাকশন বা কোনো দিন হয়নি, কিন্তু আমি ইনডিরেক্টলি এফেক্টেড অবশ্যই হয়েছি। আমার একটা কাজ যাচ্ছিল ওটিটিতে, একটা পার্টিকুলার ওটিটিতে, সেটা সমস্ত 4.5 লাখ টাকা 5 লাখ টাকা খরচা হয়ে গেছিলো। তারপরে সেই কাজটা বন্ধ করে দেন উনি। আমার মনে হয় যিনি কোনো দিন অ্যাসিস্ট করেননি, যিনি একটা অটো ইউনিয়নের মালিক ছিলেন, তার বোধহয় এই পোস্টটা হোল্ড করা উচিত হয়নি। উনি হয়তো ওনার ভাইয়ের দম্ভ দেখিয়ে করিয়েছেন, এবং আমার খুব আশ্চর্যের বিষয় কি গত 10 বছর ধরে বা তারও বেশি, আমি যেহেতু এখানে বেশি থাকি না, এবং তাকে সহ্য করেছেন, তারাও কিন্তু সমভাবে দোষী, এটা বললে চলবে না। তারাও ভাইফোঁটা দিয়েছেন, এখন বললে চলবে না, তারাও কিন্তু তাদের পার্টিতে গেছেন। তো ঠিক আছে, সেটা চলতেই থাকে, কারণ আমি ব্যক্তি স্বার্থতে আমার কোনো ইয়ে নেই, আমি নিজেও বিশ্বাস করি ব্যক্তি স্বার্থ। আর এখানে যেহেতু কাজটা কম হয় অভিনেতা অভিনেত্রীদের, তা একটা ছাতার দরকার হয়, রোদের যেরকম ছাতার দরকার হয়। বাট উনি যে সামগ্রিকভাবে যিনি ছিলেন, আমি নামটা ওনার বলতেও চাই না,
উনি যেভাবে ক্ষতি করেছেন, কারণ বাইরের যে কাজগুলো আসছিল সেটাতে 3 গুণ 4 গুণ টাকা, যেমন আমি একটা ছবি করেছি ডান্সিং উইথ রানী, সেটা বোলপুরে শুটিং হওয়ার কথা ছিল, উনি লাস্ট মোমেন্টে বারণ করে দেন, এবং সেটা আমেরিকার প্রডিউসার ছিল এবং সেটা ইংরেজি ছবি ছিল, ইন্ডিপেন্ডেন্ট ছবি। তো আমার পার্সোনালি আমার মনে হয় কি আমি 4-5 জায়গায় এফেক্টেড হয়েছি, এবং সেই জন্যই আমার মনে হয় কি উনি গেছেন। এবার হয়তো টলিউডে, মানে টলিউড মানে আমি টলিউড তো আরেক জায়গায় আছে সাউথে, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বলা হয় না, বাংলা ফিল্ম জগতের একটু সুবিধেই হবে। কে ও ব্যান করার? আমাকে একটা কথা বলতে পারেন? অনির্বাণ ভট্টাচার্য বা ঋদ্ধি সেন বা সুব্রত সেন বা আরও কবিতা, তাদের মতো দিয়ে ব্যান করার মতো ওর কোনো শিক্ষাগত যোগ্যতা আছে? উনি ব্যান করে দিচ্ছেন এবং লোকেরা সেটা মানছে এবং আনঅফিসিয়ালি ব্যান করছেন। এটা খুবই দুঃখজনক, হতাশাজনক। আমার মনে হয় কিছুদিন যখন শ্রীঘরে আছেন এটার ব্যাপারে উনিও নিজেও ভাববেন এবং উনি নিজেও হয়তো নিজের ভুলটা স্বীকার করবেন। একদমই, মানে এই ধরনের প্রতিক্রিয়া তো আমরা বহু মানুষের থেকেই পাচ্ছি, এবং শুধু সেটা নয়, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী তারাও বিভিন্নভাবে এফেক্টেড হয়েছেন, তাদের কাজ এফেক্টেড হয়েছে। আমরা দেবকে অনেকবার দেখেছি একদম মুখোমুখি ঝামেলা হয়েছে স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তবে যদি আমি মানে এই বিষয়টাকে সরিয়েও রাখি, আমি এই মুহূর্তে টলিউড ইন্ডাস্ট্রি, যেটা তুমিও বললে যে হয়তো আবার আমরা একটা নতুনভাবে দেখতে পাবো, একটা ভালো আরো বেশি কাজ হবে বা বাইরের কাজ আসবে যেটা এতদিন বন্ধ ছিল, সেই জায়গায় গিয়ে দাদা একটা বিষয় আসে যে কাজ কিন্তু একদম না যে হচ্ছে না, বাংলায় কাজ হচ্ছে। এবং আরো একটা জিনিস যেটা এখন অনেকটা বদলেছে সেটা হচ্ছে যে যেরকম প্রথম দিকে শুধু কমার্শিয়াল কাজই হতো বেশিরভাগ, এখন কিন্তু সেই কমার্শিয়ালের বাইরে একটা গল্প বলা, একটা স্টোরি টেলিং, এই বিষয়টা কিন্তু খুব বেড়েছে। কিন্তু কোথাও গিয়ে দর্শক কমে যাচ্ছে, এটার কারণ তোমার কি মনে হয়? দর্শক কমে যাচ্ছে, তার কারণে সোশিও ইকোনমিক্যাল সিনারিওটা আমরা যদি দেখি, এখানে ফ্যাক্টরিজ নেই, লোকেদের রোজগার নেই। যদি রোজগার আনতে পারে, এই যেমন 650 কোটি টাকার ডেয়ারিজ আনছে এই সরকার, বা আরও শিল্প উন্নতি হচ্ছে, মেট্রোর কানেকশন হচ্ছে, তাহলে সেই লোকটাকে 300 টাকা খরচা করে কোনো সিনেমা হলে আসতে হবে না, মেট্রোতে সস্তায় আসতে পারবেন। তো এই যোগাযোগগুলো, সেগুলো একটা ডেভেলপমেন্টের একটা বেসিক জিনিস, যেগুলো এই সরকার, বর্তমান সরকার যারা ইলেক্টেড হয়েছেন তারা করেছেন। এবং সব থেকে ব্যাপার হচ্ছে মানুষের হাতে যদি কম পয়সাতে হলে পৌঁছতে পারে, বা হাতে যদি পয়সা আসে, যখন ইন্ডাস্ট্রি হবে এবং কাটমানিটা যদি চলে যায় বা সিন্ডিকেট সিস্টেমটা যদি চলে যায় এবং এত চুরি যদি কম হয়, এবং যেখানে টেকনিশিয়ানদের বলা হয়েছিল 7.5% দিতে হবে, আমি তখন বলেছিলাম টেকনিশিয়ানদের, তখন যা আশা করছিলাম যে কেন তোরা 7.5% দিবি, তার কারণটা টাকাটা যাবে কোথায়। এবং আমি ওর অডিটটা দেখে নিতে শুনলাম 75 লাখ টাকা প্লাস মাইনাস গায়েব ফেডারেশন থেকে। তো এইগুলো তো খুব চিন্তার বিষয়, কারণ আমার জন্মই বাঁকুড়াতে। তো আমি শিল্পী হিসেবে এই প্রশ্নগুলো তো আমার মনের মধ্যেও উঠছে, সেই জন্য আপনাদের ক্যামেরার সামনে আমি এটা বলছি এবং আমার উদ্বেগ প্রকাশ করছি। আমিও আশঙ্কিত, কারণ বাংলার যে ছবির জগতের যে মানে পতনের দিকে যে ধারাটা গেছে, সেটার কারণ হচ্ছে ওটাই। অনেক কিছু আমি নাম বলতে পারবো না, কারণ তাদের পারমিশন ছাড়া আমি বলতে পারবো না। তারা ভয়ে একসঙ্গে এই বাড়িতে, এই হলে একসঙ্গে বসেননি। আমার একটা পার্টি চলছিল কি, যেহেতু ওনার কালকে শুটিং ছিল, তারা দুজনেই বিখ্যাত ডিরেক্টর এবং সেখানে একজন জার্নালিস্টও ছিল, তো সেই নামগুলো বলবো না। এবং আমি জানি আমার একজন বন্ধুর বাড়ি বিক্রি হচ্ছিল 72 লাখ টাকা, সেখানে 3.5 লাখ টাকা চেয়েছিল, 2.5 লাখ টাকা ক্যাশ দিতে হয়েছে কসবার ওখানের একজন কাউন্সিলরের কোনো চামচাকে। আমি ছিলাম সেখানে একজন উকিলের বাড়িতে, না হলে ওই বাড়িটা 78 বছরের একটা লোক, তখন উনি 77-এ ছিলেন, তার বাড়িটা না হলে বিক্রি হতো না। তো এগুলো তো নিজের চোখে থাকা। আমি বম্বেতে ছিলাম, তার আগে দিল্লিতে ছিলাম, কলকাতায়, এগুলো আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি। এবং এই যখন চলে যাচ্ছিলো তখন আমিও একটা নতুন একটা পরিবর্তন হোক, এবং আমি এই সময় চেয়েছিলাম এর প্রত্যাবর্তন যাতে না হয় মানসিকভাবে। এবং আমার মনে হয়েছিল সোশিয়ালি এটা আমার চাওয়াটা, এবং চাওয়াটা যে সার্থক হয়েছে। এবং যারা এসছেন, এটা হানিমুন পিরিয়ড চলছে, 1 মাস জাস্ট হয়েছে, তো আমার মনে হয় এনারা ভালো কাজ করবেন, সেই আশা আমরা রাখি। একদমই, মানে এই যে বাজেট নেই বলে একটা কোট আনকোট টার্ম ইউজ করা, সরকার দিচ্ছে না, সেন্ট্রাল দিচ্ছে না, সেন্টার দিচ্ছে। সিনেমার, বাংলা সিনেমার ক্ষেত্রে বাজেট কম, কিন্তু এই বাংলার বাজেট যেটা থাকে তার মধ্যে যদি অর্ধেকটা কাটমানিতেই বেরিয়ে যায়, তাহলে আর সিনেমার জন্য বাজেটটা থাকে। এবং যে লোকটাকে দরকার নেই সেই লোকটাকেও নিতে হবে, এবং সেই লোকটাকে দিয়ে যেটা উনি চুজ করে দিচ্ছেন, সে হয়তো কাজ জানে না। এবং এরকম হয়েছে কি, আমাকে বলেছে একজন টেকনিশিয়ান ডিপার্টমেন্ট, আমি ডিপার্টমেন্টের নাম বলছি না, কি এমন একজনকে দিয়েছেন সে কাজ করতে পারছে না, সেই ডিরেক্টর বলেছেন যে তাকে নেমে কাজ করতে হয়েছে। এবং একটা স্পেশাল যেদিন একটা কিছু ছিল, সেই জন্য বাইরের থেকে টেকনিশিয়ান এক্সট্রা পয়সা দিয়ে আনানো হয়েছে, কারণ ওই লোকটি বিশ্বাসবাবু পাঠিয়েছেন, সেই লোকটিও কাজটি করতে পারছেন না।
তো এরকম একটা অবস্থা, একটা খুবই বাজে অবস্থা আমি দেখতে পাচ্ছি। অস্ত্র বেরোচ্ছে, শস্ত্র বেরোচ্ছে, এখন তো ডিম থেরাপি চলছে। তো আমি জানি না এই গরমে ডিম খাওয়াটা কতটা, ডিম খাওয়া বেশি উচিত নয়, কিন্তু যেহেতু ডিম থেরাপি দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে, তো হচ্ছে, জনগণ চাইবে, জনগণ চাইলে হয় না। তো জনগণের ওপরে জনতাই হচ্ছে ক্ষমতা, মানে আমরা ভাবি কি আমার কাছে ক্ষমতা আছে, বেশি গেল না, জনতাই হচ্ছে ক্ষমতা। একদমই তাই। আচ্ছা, এই যে তুমি বললে মানে এই কাটমানি বলো বা এই যে বাজেটের বিষয় বলো, এগুলো যদি এখন নতুন সরকার, নতুন পরিবর্তন যদি আমি ধরি, তাহলে আমরা কি এবারে আশা করতে পারি যে নতুন সরকার কমপ্লিটলি যদি সিনেমা বা এই ক্রিয়েটিভ জগৎটা থেকে একদম পলিটিক্সটাকে পুরোপুরি সরিয়ে রাখা হয়, তাহলে এই ক্রিয়েটিভিটিটা আরও বেটার হতে পারে? দেখুন, সিনেমাটা না শুধু সিনেমা নয়, সিনেমা ইজ রিলেটেড উইথ দ্য সোসাইটি, মাই সারাউন্ডিংস। সিনেমাটা 10 টাকা খরচা করলে 15 টাকা আসতে হবে, তাই জন্য লোকেদের কাছে পয়সা থাকতে হবে। ইটস বেসিক্যালি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। এবং সিনেমাতে যারা কাজ করছেন, আমি জানি মানে সিনেমা যারা পয়সা লাগাবেন, সেটা তো লোকেদের হাতে যদি পয়সা না থাকে, এবং যারা বানাচ্ছেন, এবং সেটা হচ্ছে যারা বানাচ্ছেন মেকার্সদের সেলফ, এবং যারা চরিত্র করছে এবং যিনি ডিরেক্টর তাদের সেলফ, মানে তাদের সোয়া যদি বলি, এবং যারা দেখছেন তাদের সেলফ। এই সেলফগুলো যদি তখনই কাজ করবে যখন পুরো ডেভেলপমেন্টটা হবে, সোসাইটির ডেভেলপমেন্ট, আমাদের রাজ্যের উন্নতি হবে। সিনেমা তো সোসাইটির একটা ছোট্ট একটা অংশ, আমাদের সার্বিক উন্নতিটা দরকার, আমাদের মেন্টালি, পলিটিক্যালি, সোশিয়ালি, ইকোনমিক্যালি একটা ডেভেলপমেন্ট দরকার। কারণ এখনও লোকেরা, আমার যখন বম্বের লোকেরা, বা যেহেতু আমি ন্যাশনাল স্কুল ড্রামা পাস আউট, দিল্লি হরিয়ানার থেকে লোক আসে, আরে আমাদের ওখানে তো এত বড় বড় রাস্তা, তোমরা তো দেখে মনে হয় যে এখনও পর্যন্ত 80 দশকে তোমরা মানে এখনও আছো, কি দারুণ। কিন্তু আমি জানি এটা দারুণ নয়, এটা হচ্ছে নিদারুণ। কারণ 80 দশক যদি এখনও মনে হয়, তার মানে আমাদের ডেভেলপমেন্টটা এখনও কোথায় দাঁড়িয়েছে। বলে তোদের ওখানে তো এখনও 5 টাকায় 6 টাকায় চা পাওয়া যায়, শুধু কাপটা ছোটো হয়েছে, কিন্তু 5 টাকা 6 টাকায় চা পাওয়া যায়, তার মানে কি 10 টাকায় চা খাওয়ার জন্য লোকেদের হাতে পয়সা নেই। সেটার সঙ্গে সিনেমার কোনো রিলেশন নেই, সার্বিক উন্নতিটা দরকার। রাস্তাতে যখন আমি দেখছি একটা রাস্তা, এই আমি গল্পবিনে থাকি, শুধু প্যাচওয়ার্ক, শুধু যেখানে যদি টেন্ডার বেরোচ্ছে পুরো রাস্তার, কিন্তু যখন রাস্তাটা হচ্ছে শুধু ইয়েগুলো মানে গর্তগুলো বুঝিয়ে দিচ্ছে, বাকি পয়সা কিন্তু সব সিস্টেমে চলে যাচ্ছে। এবং আমি কিছুদের পার্সোনালি চিনি, তাদের বলে কি ওটা শুধু টপ টু বটম ওটা ডিভাইড হয়, শুধু উনি যে পাচ্ছেন সেটা নয়, মানে ওপরতলা অবধি পয়সা দিতে হয়। এবং আমরা জানি কি আমাদের কোনো ইনকাম ট্যাক্সের ব্যাপার থাকে না কোনো পার্টির ফান্ডে, এবং কত পয়সা এই সোকল যারা আগে ছিল যে রাজ্যেতে, তাদের কাছে কত পয়সা আছে। আমার মনে হয় তারা বোধহয় সেকেন্ড পজিশনে আছে। হ্যাঁ, সেই কারণেই হয়তো এই যে আমরা এখন প্রত্যেকদিন মানে মানুষের সিনেমা সিরিয়াল দেখার থেকে এখন খবরের দিকে নজরটা টিআরপি তাদের বেশি। হ্যাঁ, কারণ প্রত্যেক দিন কিছু না কিছু এক্সাইটিং দেখা যাচ্ছে। তোমার ভালো লাগছে যে মেয়েদের জন্য ফ্রি করে দিয়েছে সরকারি বাসে, তোমার পার্সোনাল উন্নতি, কিন্তু লোকেদের তো উন্নতি হচ্ছে না। এবং স্টুডেন্টসদের জন্য ফ্রি করে দিয়েছে। এবং হসপিটালগুলো যদি উন্নতি, যেরকম আমি এতে বম্বেতে ছিলাম, মানে কোভিড, বম্বেতেই থাকি বেশিরভাগ, মানে থাকি ওখানেই। তো বম্বেতে কোভিডের সময় যে হসপিটাল, সেই হসপিটালগুলো তুমি দেখলে ভাববে যে এটা এর থেকে বেসরকারি হসপিটালগুলোর অবস্থা খারাপ, মানে সরকারি হসপিটালগুলো এত ভালো। এবং সেটা যদি হয়, এবং অভয়াকাণ্ড, সেই দিনই আমি কলকাতাতে ছিলাম, সেই দিনই বুঝে গেছিলাম এই সরকার চলে যাবে। আমি জানি না যারা পলিটিক্স নিয়ে পড়াশোনা করেন, রাজনৈতিক বিশ্লেষণ, তারা কি করে ভাবলো নাকি এরপরে সরকারটা যাবে না। আমি সেই দিনই রাত্রে অনেক লোকের সঙ্গে দেখা হয়েছিল যাদবপুর মোড়ে, রাত্রি 2টার সময় বলে এই সরকার কিন্তু আর থাকবে না। যে জনজোয়ার, জনস্ফীতি, মানে বুড়ো বাচ্চা ভদ্রমহিলারা, 80 বছরের ভদ্রমহিলা মানে ক্র্যাচ নিয়ে এতে করে আসছে লোক, তখনই বুঝলাম যে এই সরকারের পতন অনিবার্য। একদমই তাই। আচ্ছা, আমরা অনেকটা পলিটিক্স নিয়ে আলোচনা করে ফেললাম, এবার পলিটিক্সের বাইরে বেরিয়ে আবার যদি আমি ছবির বিষয়ে আবার যাই, সেখানে আরো একটা জিনিস দাদা, যেরকম বললাম যে এখন ছবি চলছে না বা দর্শক সেরকম ভাবে দেখছে না, তার পাশাপাশি কিন্তু আরেকটা বিষয় এসে যায় যে আমরা হিরো বা স্টার বলতে যেভাবে আমরা এতদিন দেখেছি, সেইভাবে তো একটা ফেজ চলেছে। যেরকম আমি দেবজিৎ, প্রসেনজিৎ এদেরকে বলতে পারি, তারপর হচ্ছে পরমব্রত, আবির এদেরকে বলতে পারি। ওরা স্টার না, ওরা অ্যাক্টর। কিন্তু এই যে তারপর এখন যে নতুন জেনারেশন, এখন এর স্টার তৈরি হচ্ছে না কেন বাংলায়? কেন হচ্ছে, তার মানে হচ্ছে কি 24 ঘন্টার মধ্যে আমাদের কাছে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ওই সমস্তগুলো চলে এসছে। এই জন্য এখনো পর্যন্ত আমরা যদি বলিউডও দেখি, শাহরুখ খান, আমির খান, সলমান খান, অজয় দেবগন, অক্ষয় কুমারের পর কোনো স্টার হচ্ছে না। সাইয়ারে হিট হলেও স্টার হচ্ছে না। তার কারণ আমাদের কাছে কি হয়েছে কি, প্রথমে ছিল রেডিও, তারপর টিভি, তারপর তারপর পুরো ব্যাপারটা এক্সপ্যান্ড হয়ে গেছে। 24 ঘন্টা সময়টা কিন্তু এক্সপ্যান্ড হয়নি। তাহলে দেখা যাচ্ছে কি, এমন শুধু এক্সক্লুসিভ নয়, এভরিবডি ইজ অ্যাভেলেবেল আমার মোবাইলে, সেটা যে কেউ হোক।
তো ওটা এই মুহূর্তে পসিবল নয়। এবং যেহেতু আগে তো সিনেমা ছিল, এখন রিলস চলে এসছে, আমি নিজে একটা ভার্টিক্যাল করেছি যেটা রিলিজ হবে খুব তাড়াতাড়ি। সো বিভিন্নভাবে যেভাবে সেইভাবে স্টার, মানে রাজেশ খান্নার মতো স্টার তো কেউ হননি, এত বড় স্টার, যেখানে তার গাড়িতে লোকেরা মেয়েরা লিপস্টিকের দাগ দিয়ে গেছিলো চুমুখে। তো এটা সময়ের দান, এটাতে কোনো অ্যাক্টারের দোষ নয়। বাট আমি বলবো কি, দেবের একটা কথা আমি বলি, দেবের কিন্তু হিম্মত আছে, কিন্তু দেবই একটা সময় বলেছিল কি ব্যান ফ্যান তোমরা করো, আমি আমার মতো করে কাজ করবো। হু ইজ দ্য ফেডারেশন যে কোন ছবি কখন স্ক্রিনিং হবে? ও বেচারা অঙ্কুশের ছবির একটা ভুলভাল সময় স্ক্রিনিং করে মানে ছবিটাকে ডুবিয়ে দিল। কি তাদের স্ক্রিনিং করে দেবে? পিয়া সেনগুপ্ত এবং সৌরভ বিশ্বাস এবং যারা ছিল, আমি তাদের কারোর উপর দোষ দিচ্ছি না। টাকা লাগাচ্ছে অন্য কেউ, ডিরেক্ট করছে অন্য কেউ, পরিশ্রম করছে অভিনেতারা, হ্যাঁ, ডিস্ট্রিবিউট করছেন ডিস্ট্রিবিউটাররা। সেখানে একটা 4 জন না 5 জন বা 10 জন বা 12 জন তারা ঠিক করবে ছবিটা কখন রিলিজ হবে। মানে এটা তো অদ্ভুত, মানে এটা তো কোনো মানে হিরো রাজার দেশেও এরকম গল্প নেই। মানে এই জন্য পতন অনিবার্য যখন হয় তখন অনেক কিছু কারণ থাকে। এটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি, এটা একটা কারণ। এবং আমার মনে হয় কি এই মানে বন্ধনগুলোর থেকে মুক্তি এলে আমরা অদম্বর মতো ছবি দেখতে পাবো, দোস্তজির মতো প্রচুর ছবি দেখতে পাবো। এবং আমি যে ছবি করেছিলাম সেরকম, আমি তো ইন্ডিপেন্ডেন্ট ছবি অনেক করি, 20 লাখ টাকা 15 লাখ টাকার ছবি আমরা করতে পারবো এবং যে কেউ কাজ করতে পারবে। এই বেঁধে দেওয়া ও করা, মানে দড়ি আমাদের হাত বেঁধে দিয়ে বলছে তুমি খাবার খাও, সেটা তো হয় না, মুখ দিয়ে চামচ দিয়ে খাবার খাও, ভেরি রং থিং। সো এখন একটু স্বস্তির নিঃশ্বাস, দেখা যাক, বাকিটা তো ক্রমশ প্রকাশ্য, কারণ কিছুটাই তো ইয়ে করা যায় না। বাট উই আর হোপিং অ্যান্ড ক্রসিং আওয়ার ফিঙ্গার ফর দ্য বেস্ট। আচ্ছা স্যার, যেহেতু তুমি সাইয়ারার এক্সাম্পলটা দিলে, সেই ক্ষেত্রে আমি জানতে চাইবো যে সাইয়ারা তো একটা পিওর লাভ স্টোরি, একটা একদম নতুন অভিনেতা অভিনেত্রীদেরকে দিয়ে করানো, কিন্তু যখন বাংলাতে সেরকমই লাভ স্টোরি তৈরি হচ্ছে, সেটা সূর্য হোক, সেটা মন মানে না হোক, সেগুলো কিন্তু মানে ফ্লপ হয়ে যাচ্ছে বাজেভাবে, সেগুলো লোকে দেখছে না হলে গিয়ে, কিন্তু সেখানে কিন্তু সাইয়ারার ক্রেজ মারাত্মক, মানুষ দেখছে। তো এই যে হিন্দি ছবির সাথে বাংলা ছবির এই একটা পার্থক্য থেকে যাচ্ছে, মানে সেখানে নতুন কিছুকে মানুষ একসেপ্ট করছেন, মানুষ সেটা দেখছেন এবং বাংলার মানুষরাও দেখছেন, তো বাংলার কাজকে কেন দেখছেন না? না, আমার মনে বাংলা ছবিতে, আমি আমার ডিপার্টমেন্ট নিয়ে যদি বলি তাহলে অনেক সমস্ত অ্যাক্টাররা সেই হিসেবে দক্ষ অভিনেতা নয়। সে ঠিক আছে অ্যাক্টিং করছে যেগুলো, সেটা আমাদের অ্যাক্টিং ডিপার্টমেন্টের কথা আমি নিজে বলতে পারি দক্ষ নয়, এবং আমি নিজেও অতটা দক্ষ নই, বাট মোটামুটি করতে পারি, সেটা আছে। এবং ব্যাপার হচ্ছে কি, যেহেতু মার্কেটটা ধীরে ধীরে ছোটো হয়ে গেছে সিঙ্গেল স্ক্রিন দিয়ে, সেহেতু আজকের দিনে সিরিয়ালের স্টাররা বেশি ডিমান্ডিং, আমরা যদি গ্রামে গঞ্জে গিয়ে দেখি সেটা। কিন্তু তার মানে এই নয় তুমি ইউ ক্যানট জাস্টিফাই এ ইন্ডাস্ট্রি উইথ বাবা তারকনাথ, সুপার ডুপার হিট হয়েছিল, বাট ওটা তো ট্রেন্ড হতে পারে না। বা জয় সন্তোষীমা শোলের সঙ্গে রিলিজ হয়ে হিট হলো, দ্যাট ডাজন্ট ট্রেন্ড, ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। সাইয়ারা ইটস অ্যান অ্যাক্সিডেন্ট, কারণ এখন গানের মার্কেট অতটা নেই, আগে ছিল যেভাবে গান তৈরি হতো তারপর ছবি তৈরি হতো। তো সময় বদলাচ্ছে। এখন তো আগে হতো কি জার্নালিস্টরা স্টাফদের ইন্টারভিউ নিত, এখন স্টাররা জার্নালিস্টদের ইন্টারভিউ নিচ্ছে। সারা আলি খানকে দেখে নাও, বাকি অনেক আমরা দেখবো টিভি অ্যাক্টাররা, তারা পডকাস্ট খুলে বসে আছে। তো সময় বদলাচ্ছে। তো এরকম এই অবস্থা একটা পরিবর্তনের মধ্যে যাচ্ছে। কোয়ান্টাম ফিজিক্সের দিনে যেটা 50 বছর লাগতো সেটা এখন 5 বছরে পরিবর্তন হচ্ছে। এবং আমার পার্সোনালি মনে হয় কি যেভাবে এআই পুরোটা টেক আপ করছে, মানে টেক ওভার করে নিচ্ছে, অ্যাক্টারদের, মেন অ্যাক্টারদের এখনও বুঝতে পারছি না, প্রাইমারি কাজদের, বাট ফাইটিং সিকোয়েন্স বা অনেক কিছু জায়গায় এআই টেক ওভার করে নেবে, যেখানে অ্যাক্টারদের কাজ অনেক কমে যাবে। বাট দুঃখী হওয়ার কিছু নেই, লাইভ পারফরমেন্স উইল রিমেইন। কারণ যখন আমরা গুহাতে ছিলাম, মানে গাছের ছাল পড়তাম, তখনও লাইভ পারফরমেন্স ছিল। থিয়েটার উইল রিমেইন, থিয়েটার জিন্দাবাদ, সেটা থাকবে। বাট সিনেমাতে অনেক কাজ কমে যাবে, এখন তো কমেই গেছে। অনেক কিছুই আমরা দেখছি, এবং এখনই রিসেন্টলি, আমি নাম নিচ্ছি না, একটা প্রি-টিজার রিলিজ হয়েছে, সেটা কিন্তু এআই দিয়ে বানানো। আচ্ছা, এর পাশাপাশি আরও একটা জিনিস এখন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে প্রমোশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হয়ে যাচ্ছে। মানে ছবির গল্প ভালো হোক আর না হোক, প্রমোশনটা যতটা জাঁকজমক দিয়ে হচ্ছে, মানুষ কিন্তু সেই প্রমোশনের ভিত্তিতে সিনেমাটা দেখতে যাচ্ছে, যে না এই সিনেমাটা হলে গিয়ে না দেখলে হয়তো হবে না। আমি যেহেতু তুমি এক্ষুনি দেবের এক্সাম্পল দিলে, সেই হিসেবে একটা জিনিস, একটা মানে কথা অবশ্যই উঠে আসবে যে দেবের সিনেমা শুটিং শুরু হওয়ার আগে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।
দেশু 7-এর টিকিট বিক্রি হয়েছে, এর আগেও আমরা দেখেছি যে ছবি হওয়ার আগে থেকেই টিকিট মানুষ কিনছে। ধূমকেতু এত বছর পর রিলিজ হলো, তারও কিন্তু টিকিট একদম রমরমিয়ে বিক্রি হয়েছে এবং মোটামুটি হিট হচ্ছে সব ছবি। তার কারণ একটা প্রমোশনের কিন্তু একটা বিশাল জাঁকজমক থাকছে, যেটা হয়তো সকলে করে উঠতে পারছে না। তো প্রমোশনটা কতটা ইম্পর্টেন্ট, সেটাকে কতটা মানে কম বাজেটের মধ্যেও কতটা ভালো একটা থিঙ্কিং বা একটা স্ট্র্যাটেজি নিয়ে করা যায় বলে তোমার মনে হয়? আমার মনে হয় এটাকে আমির খানের যদি আমি কথাটা বলি, প্রত্যেকটা মুভির কিন্তু প্রমোশন ওই মুভির হিসেবে হওয়া দরকার। এবং উনি বলেছিলেন একটা জায়গায় তালাশ ছবিতে করিনা কাপুর যে ভূত ছিল সেটা আগেই বলে দেওয়া দরকার ছিল, তাহলে লোকেদের ওই শকিং এলিমেন্ট হিসেবে যেটা রেখেছিল সেটা ওয়ার্ক করেনি, সো সেটার ভুল প্রমোশন হয়ে গেছিলো। এটা একটা। দ্বিতীয় হচ্ছে হারাধনের 10টি ছেলে। কীরকম 10টা যদি কোম্পানি আমার ছবির সঙ্গে ইনফিল্মসে আছে, তাহলে 10টা কোম্পানি বলবে কি আমরা 10টা ইভেন্ট করব, তাহলে অলরেডি প্রমোশনটা বাড়ছে। ঠিক আছে, সেটা মিষ্টির দোকান হতে পারে, শাড়ি হতে পারে, নারকেল তেল হতে পারে, কোনো একটা রেস্টুরেন্ট হতে পারে, এরকম করে 10টা যদি আচ্ছা এই 10টি ছেলে কার সঙ্গে যাবে? হারাধনের সঙ্গে যাবে। মানে দেবের ছবি, জিতের ছবি বা এইরকম ধরনের কোনো কন্টেন্ট যদি হয় যেটা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে তাদের সঙ্গে যাবে, তাহলে তখন ওই টাকাটা কিন্তু প্রডিউসার খরচা করছে না, ওই ছবির সঙ্গে যারা যুক্ত হয়েছে মানে ওরা বুঝতে পারছে কি, যেমন হ্যাঁ স্পন্সর, ইনফিল্মস, সেইগুলো। বা আমরা 40টা হোর্ডিং দেবো এবং একটা ইভেন্ট আমাদের করতে হবে, স্টারদের আনতে হবে। স্টার মানে যারা স্টার এখানে তো 2-3টি আছে, বাকিদের কারোর নামে ছবি বিক্রি হয় না, আই এম ভেরি ক্লিয়ার। হ্যাঁ, তার দেব হচ্ছে তার মধ্যে অন্যরকম ছবি বিক্রি। কন্টেন্ট এখানে ডিরেক্টর হচ্ছে স্টার। আমার মনে হয় ডিরেক্টরদের নামে একটা অডিয়েন্স আছে, একটা কোম্পানির নামে অডিয়েন্স আছে, যেমন SBF, উইন্ডোজ, সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, এদের একটা অডিয়েন্স আছে। ডিরেক্টর অথবা ওইটা কোনো অ্যাক্টারের, দেবজিৎ ছেড়ে, জিতের এখন অবস্থা অতটা ইয়ে নয় মানে মার্কেটের হিসেবে, ওটা দেখা যাবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত হলে। তো যাই হোক, তো সেই হচ্ছে এই 10টা কোম্পানি। যদি কোনো আমি একটা কন্টেন্ট অডিওভিজুয়াল বা সিনেমা বানাচ্ছি বা সিরিয়াল বানাচ্ছি বা সিরিজ বানাচ্ছি, যদি ওটাতে আমি 10টা বা 20টা যদি বড় বড় কোম্পানি ওটাতে রাখতে পারি স্পন্সর, সেই 20টা কোম্পানি বা 30টা কোম্পানি আমাকে প্রোগ্রাম দেবে, আমরা যাব। যেমন সঞ্জয় মিশ্র ফেস্টিভ্যাল বেশি আমরা প্রমোশন পেয়েছি, তখন ওটা প্রমোশনটা পাচ্ছে, প্রমোশন কেউ পকেট থেকে কিন্তু করছে না। সো দ্যাট ইটস এ পারমোটেশন কম্বিনেশনটা কিন্তু কোরিলেটেড, পুরোটা কিন্তু হচ্ছে ফ্রিতে। প্রমোশন প্রচুর হচ্ছে, কিন্তু প্রমোশনের পিছনের ইতিহাসটা অন্যরকম, যেটা দেশুতে আগে থেকে ছবি বিক্রি করেছে। চলো আমরা একটা পার্সোনাল একটা ইকুয়েশন ছিল দেব আর শুভশ্রীর মধ্যে, সেটা হিট করে গেছে ধূমকেতুতে। এখন ওদের যে পার্সোনাল ইকুয়েশন, যেহেতু ধূমকেতুটা হিট করে গেছে, সেহেতু আমরা দেশুটাকে করছে। ইটস এ বিজনেস, ইটস এ শো বিজনেস, এটাই নিয়ম, এটাই হওয়া দরকার। একদম। তো এটা বাংলা ছবির ক্ষেত্রে আরো বাড়ানো উচিত বলে তোমার মনে হয় এই প্রমোশনের? সেটা তো ডিপেন্ড করছে আমাদের, যদি এখানে কোম্পানিরা আসে, যদি এই বর্তমান সরকার যদি বিভিন্ন ধরনের কোম্পানি এখানে আনতে পারে, তারা শুধু এন্টারটেনমেন্ট, তারা দেখো একটা বড় কোম্পানি যখন আসে না, তখন কি করে, তারা একটা সোশ্যাল ওয়ার্ক করে, তারা এডুকেশনে স্পন্সর দেয়, তারা হসপিটালে স্পন্সর দেয়, স্পোর্টসে দেয়, এন্টারটেনমেন্টে দেয়, এবং এন্টারটেনমেন্টে থিয়েটারে দেয়, সিনেমাতে দেয়। তাহলে মেন জায়গাটা হচ্ছে কি আমাদের এখানে শিল্প আসতে হবে, আমাদের এখানে বিনিয়োগ আনতে হবে। সেই বিনিয়োগ যদি কেউ 1 লক্ষ কোটি টাকা বা 600 কোটি টাকা আনছে, সেটা যে আমি একটা কোম্পানি এখানে করছি, আমাকে তো জানানোর জন্য কি করতে হবে, সোশ্যাল ওয়ার্ক করতে হবে, এডুকেশনে পয়সা দিতে হবে, স্পোর্টসে পয়সা দিতে হবে, দুস্থদের সেবা করতে হবে, এন্টারটেনমেন্ট দিতে হবে। এন্টারটেনমেন্টের 2টো যদি 3টে ভাগ হয়, সিনেমা, থিয়েটার এবং আরও যদি কিছু হয় বাচ্চাদের, তখন টাকাটা এখানে ঢুকবে। সো ইট ইজ কোরিলেটেড উইথ দ্য ডেভেলপমেন্ট, হোল ডেভেলপমেন্ট অফ এ পার্টিকুলার স্টেট। আচ্ছা, আমরা সবকিছু নিয়ে কথা বললাম, ছবি নিয়ে এত কথা বললাম। আচ্ছা, তোমার থেকে জানতে চাইবো যে মানে তোমার কতটা ছবি দেখা হয়? আমি ছবি দেখি, আমাকে ছবি দেখতেই হয়। দেখো ছবি যদি দেখতে আমাকে আপ টু ডেট থাকতে হয়। হ্যাঁ, ডেফিনেটলি বাংলা ছবি তো ফ্রিতেই প্রায় দেখা হয়, খুব লজ্জার ব্যাপার, কারণ প্রিমিয়ারে যাই, তারপর ছবি দেখি। আমার নিজের ছবি এখনো দেখা হয়নি, মানে আমি নিজেই এখনো, আমার 2টো ছবি রিলিজ হয়েছে, ছবিগুলো আমি দেখিনি। না ফেরা দেখেছি, না বিবি পায়রা দেখেছি, না ইভিন ভাগ্যলক্ষ্মী পুরোটা দেখেছি। মানে আমার ছবিতে কাজ করলে না আমার বিভিন্ন রকমের ভুল চোখে পড়ে, ওই জন্য আমি একা দেখবো, এবং যেদিন দেখবো সেদিন তো আমারই 3-4টে ছবি থেকে পয়েন্ট আউট করবে, এগুলো সুব্রত থেকে করা উচিত নয়। সো সেই হিসেবে আমি চলি, বাট ডেফিনেটলি আমি অন্যদের ছবি দেখি। আই এম ভেরি ভেরি অ্যাডমায়ার ফ্যান অফ কৌশিক গাঙ্গুলির অ্যাক্টিং, ঋত্বিকের অ্যাক্টিং। কৌশিক গাঙ্গুলি স্পেশালি আমার মনে হয় কি হি ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। দেন দ্য ডিরেক্টর, ওটা ওনার মধ্যে হতে পারে, বাট আমি ওটা ওনাকেই বলেছি। এবং পিছনে আমার মনে উত্তম কুমারের সময়ে একটা ব্যাপার হয়েছিল, উত্তম কুমার এই জন্য হয়েছিলেন, ওনার চারপাশের অ্যাক্টারগুলো কিন্তু দারুণ ছিল, মানে ছবি বিশ্বাস থেকে শুরু করে তুলসী বাবু থেকে শুরু করে দারুণ। এখানে
এখানে হিরোরা মিস করে, সেটা একটা কারণ ভালো প্রোডাক্ট নেওয়ার জন্য। মানে হিরো থাকবেই, কিন্তু পাশে পারেশ রাওয়াল যদি না থাকতো তাহলে আমরা কি ওই কল্পনা করতে পারি কি, কি নাম ওই, হ্যাঁ হেরাফেরি ফ্র্যাঞ্চাইজি, ইউনো। তো আমার মনে হয় সাপোর্টিং অ্যাক্টার্সদের, সাপোর্টিং নামটাই সাপোর্টিং, ইউনো, হু সাপোর্টস দ্য কন্টেন্ট। হিরো ইজ অলওয়েজ হিরো, হিরোদের বেশি অ্যাক্টিং করা দরকার হয় না, মানে আমার মনে হয়, মানে এই জন্যই সালমান স্টার। সালমান খান ইজ নট এ গুড অ্যাক্টার, বা সালমান খান ইজ স্টার। সেখানে আমির খান অ্যাক্টার, বা রণবীর কাপুর ইজ এ ফ্যান্টাস্টিক অ্যাক্টার। তো সেখানে ওগুলো আছে, বাট ড্যানিয়েল ডে-লুইস হলিউডে যেরকম স্টার এবং অ্যাক্টার এগুলো আছে, তো এগুলো ধীরে ধীরে হচ্ছে। আর সব থেকে মুশকিল হচ্ছে কি, বাংলা ছবির বাজেটটা বাড়াতে হবে। সেটা কীভাবে বাজাবে, ইটস কো রিলেটেড উইথ দ্য হোল ডেভেলপমেন্ট। আবার বললাম, সার্বিক উন্নতির সঙ্গে এটা যোগাযোগ রয়েছে, এবং সেটা যদি হয়, মানে তখনকার দিনে উত্তম কুমারের ছবি যে বাজেটে বানানো হতো সেটা প্রায় হিন্দি ছবির সমান, এবং এত খরচা করা হতো। সেটা যদি হবে তো আশা করছি। এবং বাট এআই যেভাবে আসছে সেভাবে আমি জানি না, আমাদের মতো বয়সের তো লোকেরা তো ক্রস করে গেল প্রায়, বাট যারা 18-25 বছরের ছেলেমেয়েরা আছে তারা 25 বছর তো সিনেমা অ্যাক্টারদের কোনো দরকার হবে না। যেমন সাইবার ক্যাফের দরকার নেই, পোস্টম্যানের এখন দরকার খুব কম হয়ে গেছে, বা এখন কি বলবো, টাইপ রাইটারের দরকার নেই, বা এখন ক্যামেরার খুবই কম দরকার পড়ে, যেগুলো সমুদ্র সৈকতে ছবি তোলা যে সবাই মোবাইল ব্যবহার করে, বা ল্যান্ডলাইনেরও ব্যবহার অনেকটা কম হয়ে গেছে। তো সেটা সময়ের সঙ্গে তো হবেই। মানে তুমি বলতে চাইছো যে অভিনয়ের ক্ষেত্রে অভিনেতাদের প্রয়োজনও কমে যাবে? হ্যাঁ, সিনেমাতে কমে যাবে, হ্যাঁ, ডিজিটাল কমে যাবে, অডিও ভিজুয়াল সিস্টেমটা যে সিনেমাতে এবং অ্যাডে রয়েছে সেটা কমে যাবে, কিন্তু লাইভ পারফরমেন্স সেখানে থাকবে। এবং হয়তো অন্য কিছু একটা বেরোবে, যেখানে যেমন জাপানে একটা সিস্টেম আছে যে ওখানে বৃদ্ধাদের বা কেউ একা থাকলে তার একটা সঙ্গ দরকার, এবং তার দুঃখ শোনার জন্য 20 মিনিট, ধরো তুমি আমাকে হায়ার করলে আধ ঘন্টার জন্য, তুমি তোমার দুঃখগুলো বলবে, যেমন এতে হতো না, ক্রিশ্চিয়ানিটিতে আছে কাউন্সিলিং না, আমি তোমার দুঃখ শুনবো, শুধু শুনবে, দুঃখ হলে কাঁদবো, হাসির কথা বলে হাসবো, এই 20 মিনিট সময় দিলাম, আই উইল টেক ফিজ। তারপর বৃদ্ধারা যেটা রয়েছেন জাপানে, তাদের সঙ্গে দেওয়া, তাদের চা বানিয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, এই খাওয়ানো, 3 ঘন্টা একটা করলাম, তার জন্য একটা ফিজ পাচ্ছি। তো এটাও কিন্তু থিয়েটারের লোকেরাই করছে, ওই রকম একটা সিস্টেম চলে আসবে। এবং সেটা এখানে তুমি দেখো, মেট্রো সিটিজে কিন্তু এখন অলরেডি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড ভাড়াও পাওয়া যাচ্ছে। ইটস নট রিলেটেড উইথ দ্য সো কল এসিএক্স, বাট সময় কাটাবে, বসে তোমার সঙ্গে গল্প করবে, অ্যাপস বেরিয়ে গেছে, বা একটা হাগ করলো, বা আমি আমার বাবা মার, হ্যাঁ, বা তোমার সঙ্গে শপিং এ যাবে, মানে তোমার সঙ্গে শপিং এ তোমার কি কি জিনিস, মানে কোনটা কালারটা মানে ভালো লাগবে, এটা ভালো লাগবে, ওটা ভালো, ওটা করলো, তারপর থ্যাংক ইউ ভেরি মাচ, ওটা চলে গেল। এবং ইউ ক্যান সেটার সঙ্গে তুমি যদি একটা ছেলেকে হায়ার করো, তো তার সঙ্গে তার গার্লফ্রেন্ডের কোনো চাপ নেই, মানে ইটস এ প্রফেশন। মানে সময়ের সাথে সাথে সবটা পাল্টাচ্ছে, আর সেই হিসেবেই মানে বিষয়গুলো। আরে আজকাল তো বলছি যে স্টাররা জার্নালিস্টদের ইন্টারভিউ নিচ্ছে, সারা আলী খান পডকাস্ট খুলে বসে আছে। মানে আগে জার্নালিস্টরা বলতো কি ভাই স্টারদের ইন্টারভিউ দাও, তো আমির খান কত পডকাস্ট এখন দেখা যাচ্ছে, বাংলাতেও হচ্ছে, নাম বলতে যায় না, ছেড়ে দাও, আমার বন্ধুরা আছে, সেটা তো হবেই, মানে কি করব, বাট লাইভ পারফরমেন্স উইল রিমেইন। হ্যাঁ, মানে সব মিলিয়ে যেটা আজকের কথা, মানে তোমার সাথে কনভারসেশনে বুঝলাম যে সব মিলিয়ে আমাদেরও কাজটা যাচ্ছে, তোমাদেরও কাজটা, একটা আমূল পরিবর্তন আসছে। এবারে শুধু টেকনোলজি চলবে, মানে এই যে আমরা বসে করছি, হয়তো আর বসে থাকতে হবে না, আমি হলোগ্রামের থ্রু তোমার অফিসে পৌঁছে যাব, এবং এইভাবে যে রেকর্ডিংটা দাদা করছেন, তো ওইভাবে হলোগ্রামে এক্স্যাক্টলি ওটা, যেটা মোদি প্রচার করেছেন। একটু খরচা বেশি আছে, যেমন আগে মোবাইলে কি হতো, ইনকামিংও পয়সা লাগতো, এখন ফ্রি হয়ে গেছে, এখন 90 টাকা দিলে 3 মাস তুমি যে কোনো কোম্পানিতে পাবে, সেটা সেরকম হয়ে যাবে। এবং আইম্যাক্সে এখন সিনেমা দেখবো, এবং কোনো সিনেমা হলে আছে কি, তুমি ইউ উইল গেট দ্যাট স্মেল, ইউ উইল গেট দ্যাট ভাইব্রেশন, ইউ উইল, বৃষ্টি হলে বৃষ্টির গন্ধটাও তুমি পাবে হলে বসে, সেরকম হয়ে গেছে এখন, 4D 7D হয়ে গেছে পুরো, মানে অ্যাডভেঞ্চারটা যেটা হচ্ছে সেটা ফিল করতে পারছে মানুষ, একদমই তাই। অনেক কিছু বিষয়ে কথা বললাম দাদা, অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। এবং যেরকম শুরুটা করেছিলাম যে অনেক কাজ আসছে পরপর, তো এসে গেছে। হ্যাঁ, এরপর আমার ভুগুন বলে একটা ছবিও আসছে, ভুলে গেছিলাম। হ্যাঁ, আমার এরপর একটা ভার্টিকেল আসছে, একটা ফিচার ফিল্ম আসছে অগস্টে, আর একটা ফিচার ফিল্ম কখন আবার জানি না, দুটো বাংলাতে, বাংলার কথাগুলো বলি কারণ যেহেতু বাংলাতে ইন্টারভিউ দিচ্ছি, দুটো আসছে, একটা ভার্টিকেল আসছে, একটা সিরিজ আসছে, 4টে তো আসছেই। আর একটা আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু হইচই, আবার বলছি পুজোতে আসবে একেন বাবু, যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমি যদি করতে পারি, সেটা আসছে। এখনো পর্যন্ত এইটুকুই, এবং আশা রাখছি কি এই সরকার, বর্তমান সরকার যারা এসছেন, তারা একটা এমন একটা পরিবর্তন করবেন যেটাতে আমাদের বাংলা সিনেমার স্বর্ণযুগের প্রত্যাবর্তন হবে।
একদম। অনেক অনেক ধন্যবাদ দাদা তোমাকে এতটা সময় দেওয়ার জন্য, এবং আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য। এরকমই নতুন নতুন আলোচনায় এবং ইন্টারেস্টিং বিষয়, এরকম একদম মানে কোনো বাঁধন ছাড়া যেরকম আজকে কথা বলতে পারলাম, মানে দাদা সবকিছু খুলে বললেন, তো সেই রকমই আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য অবশ্যই নজর রাখতে হবে ভি স্পট ইউতে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করতেই হবে, যাতে আরো মানুষের কাছে নিশ্চয়ই। পৌঁছে যায়। অনেক অনেক ধন্যবাদ।